120 থেকে 150 মন মাছ মারা গেছে। হিট স্ট্রোক, 120 মন মাছ মারা জি গেছে। হিট স্ট্রোক যাকে বলে, অতিরিক্ত মানে পৌঁছাতে পারলো। আচ্ছা, তখন আমি চিন্তা করলাম আমার জীবনে একটা পতন আসছে, তাতে কি হয়েছে, আমি ইনশাল্লাহ এখান থেকে যেখানে আমি হোঁচটতেছি সেখান থেকে ইনশাল্লাহ আমার সফলতা আসবে, এবং আমার সেখান থেকে আমি আবার শুরু করছি ইনশাল্লাহ এবছর আমার ফলাফল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসেই ভিডিওটি দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। চলতে চলতে আজ আমরা চলে আসলাম কচু উপজেলার তালতলী গ্রামে। জনাব মোহাম্মদ মোজাম্মেল হক পঙ্কির সাহেব, উনি একজন সফল মৎস্যচাষী। ওনার মুখ থেকে আজ আমরা ওনার সফলতার গল্প শুনব। রূপসী বাংলার রূপালী ফসল মাছ, যা মিশে আছে আবহমান বাংলার ঐতিহ্যের সাথে। আর তাই মাছে ভাতে বাঙালি পরিচয় আমাদের জাতিগত ইতিহাসের অংশ। মাছে ভাতে বাঙালি, এই প্রবাদ বাক্যটি প্রাচীনকালে হলেও অদ্যাবধি বাংলাদেশের মানুষের নিকট ভাত মাছের সম্পর্ক চুল পরিমাণও হ্রাস পায়নি, বরং তা দিন দিন বেড়েই চলছে। সুস্থ জাতি গঠনে অত্যাবশ্যক প্রাণীজ আমিষের চাহিদা সরবরাহে মাছের অবদান অনস্বীকার্য। দেশের আপামর জনগণের খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচন ও বৈদেশিক মুদ্রা অর্জন সহ আর্থসামাজিক উন্নয়নে মৎস্য সম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আর এরকম নিজেদের ভাগ্য উন্নয়ন ও আর্থসামাজিক উন্নয়নে যাদের অবদান, তারাই বাংলাদেশের মাছ চাষী। তেমনই একজন মাছ চাষী জনাব মোহাম্মদ মোজাম্মেল হক পঙ্কি। কচু উপজেলার তালতলী গ্রামের নিজের নিবাসে থেকে তিনি মাছ চাষ করে আজ একজন সফল চাষী হিসাবে স্বীকৃত। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি, আমিও খুব ভালো আছি। তো আপনার কথা শুনেছি অনেক, যে আপনি মৎস্য চাষ করে একজন সফল চাষী হিসাবে ভূমিকা রাখতেছেন দেশের আর্থসামাজিক উন্নয়নে। তো আপনি আসলে এই চাষটা শুরু করলেন কিভাবে মূলত? ধন্যবাদ আপনাকে। আসলে আমি ঢাকায় চাকরি করতাম, তখন একদিন সংবাদ দেখতেছিলাম টিভিতে। তখন দেখলাম সংবাদে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে বেকার সমস্যা দূর করার জন্য যে একটি বাড়ি একটি খামার প্রকল্প চালু করতেছে, এবং এই প্রকল্পটা দেখে আমার ভিতরে তখন একটা স্পৃহা আসলো যে আমি কিছু করব। তখন আমি কী করলাম, ঢাকা থেকে আমি আমার বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে আমার যে পৈতৃক সম্পত্তিগুলো ছিল ওগুলার দেখাশোনা শুরু করলাম, যে এখানে আমি কী করবো, কি মুরগি ফার্ম করব, না হাঁসের ফার্ম করব, তারপরে নাকি মৎস্য খামার করব, আমি কিছু করব। আমার আপনি উদ্যোক্তা হতে চেয়েছেন? জি, আমার ভিতরে কাজ করতেছে আমি কিছু করব, উদ্দেশ্য আমার আত্মকর্মসংস্থান করবেন। আত্মকর্মসংস্থান। আমি কোথায় চাকরি না করে আমি নিজে এখানে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করব, আমি নিজেও দেখাশোনা করব, পাশাপাশি আরো 2-4 জন আমার এখানে কাজ করতে পারবে, সে সুযোগ ইনশাল্লাহ। বেকারত্ব দূরীকরণেরও একটা প্রচেষ্টা আছে। জি জি জি, এই এই লক্ষ্যে তখন আমি আমার পৈতৃক সম্পত্তিগুলা আমি প্রথমে একটা প্রজেক্ট করি, মৎস্য খামার একটা দিয়ে চালু করি, এবং এটা দিয়ে আমি পরিমাণ কতটুকু ছিল? তখন এটা পরিমাণ ছিল 10 ঘন্টা। 10 ঘন্টা ব্যাটিং ছিল আপনার 60%। 60%। জি, তখন এই 60% দিয়ে আমি মৎস্য খামার চালু করি। তার মানে আপনি ক্ষুদ্র থেকেই শুরু করেছেন, একদম জি। অল্প দিয়েই শুরু করছেন। জি, আর যখন আমি এই মৎস্য খামারটা চালু করতে গেছি, অবশ্যই আমি অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে পারিবারিকভাবে। তারপরে সবাই আমাকে অনেকেই অনেক কথা বলছে যে তুমি চাকরি, এত সুন্দর চাকরি করো, চাকরিটা ছেড়ে তুমি এলাকায় চলে আসবা। আমার কোম্পানিও অবশ্য আমাকে আরও বেতন স্যালারি বাড়াই দেওয়ার জন্য অফার করছিল, তারপরেও কিন্তু আমি সেটা তোয়াক্কা করিনি, আমি চলে আসছি। আপনার মনের যে স্পিডটা এমন ছিল যে আপনি আর কোনো দিকে তাকাই নেই, আমি একেবারে আমার চাকরি স্যালারি বাড়াই দিব বলছে কোম্পানি, আমি সেখানেও চাকরি করি নাই। আমার টার্গেট আমি এলাকায় এসে কিছু করব, উদ্যোক্তা হবো, নিজে নিজে কিছু করব। তখনই আমি এভাবেই শুরু করলাম আর কি। আচ্ছা, এই মাছ চাষ করার পরে সামগ্রিক অর্থে আমরা সাধারণত যে বিষয়গুলো জানি সেটা হলো, যেমন এখন তীব্র গরম চলছে, যে তীব্র গরমেও মাছের সমস্যা হয়, আবার তীব্র শীতেও মাছের রোগ বালাইয়ের প্রাদুর্ভাব দেখা যায়।
তো সেই ক্ষেত্রে আপনি কি কোনো মাছ মারা যাওয়া কিংবা মাছের দুর্ঘটনার শিকার হওয়া এরকম কোনো প্রতিবন্ধকতার শিকার হয়েছিলেন? জি জি, হ্যাঁ হ্যাঁ হয়েছিল। যেমন গত বছর আমি রাতের বেলা যখন মাছ মারতেছিলাম, তখন আমার জেলেরা যখন লোকেরা যখন জাল দিয়ে মাছ নিয়ে আসবে, কাছে আনবে, তখনই আমার প্রায় 120 মাছ, 120 থেকে 100 মণ মাছ মারা গেছে। হিট স্ট্রোক। 120 মণ মাছ মারা গেছে। জি, হিট স্ট্রোক যাকে বলে, মানে অতিরিক্ত গরমের কারণে। এত বড় ক্ষতির সম্মুখীন হয়েও আপনি ভয় থাকেননি? জি না, আমি তখন ওই একটা আব্রাহামের কাহিনীটা আমার মনে পড়লো। উনি যে মানে মাকড়সার কাহিনীটা বললো যে সপ্তমবার মাকড়সা মনে করেন ষষ্ঠবার ফেল করেও সপ্তমবার এসে উন্নীত হলো, তার টার্গেট লক্ষ্যে পৌঁছাতে পারলো। তখন আমি চিন্তা করলাম আমার জীবনে একটা পতন আসছে, তাতে কি হয়েছে, আমি ইনশাল্লাহ এখান থেকে যেখানে আমি হতেছি সেখান থেকে ইনশাল্লাহ আমার সফলতা আসবে, এবং আমার সেখান থেকে আমি আবার শুরু করছি। ইনশাল্লাহ এবছর আমার ফলাফল যাই ভালো। হোক, আপনার মনোবলের কারণেই আজ আপনি এতটুকু আসতে পেরেছেন। এবং স্বাভাবিক অর্থে আমরা যে মাছ চাষ দেখি, সে মাছ চাষে যে মাছ মারা যায় কিংবা মাছ অ্যাক্সিডেন্ট হয়, সেই অ্যাক্সিডেন্টের হওয়ার পরেও যেহেতু আপনি এখনো পর্যন্ত স্টেবল আছেন, তো আশা করব যে ভবিষ্যতে আপনি আরো উত্তরোত্তর আপনার সমৃদ্ধি হোক। তবে একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে 60% জায়গা দিয়ে আপনি শুরু করলেন মাছ চাষ। বর্তমানে আপনার কতটুকু খামার আছে? বর্তমানে আমার এখন প্রায় 25 একর খামার আছে। 25 একরের মতো। তো ভাই, আপনি এতটুকু আসার পেছনে অনুপ্রেরণা বলেন কিংবা আইডল বলেন, এরকম কি কেউ আছে যে যার চাষ দেখে কিংবা যার থেকে শিক্ষা গ্রহণ করে আজ আপনি এতটুকু এসেছেন, এরকম কেউ আছে? হ্যাঁ হ্যাঁ আছে, জি ভাই। আসলে নিতান্তই যে কথাটা না বললেই নয়, আমি যখন চাকরিটা একেবারে ছেড়েই দিছি, চাকরিটা ছেড়ে যখন আমার এলাকায় গ্রামের বাড়িতে চলে আসছি, তখন ঢাকা থেকে গ্রামের বাড়িতে আমি চলে আসলাম, তখন প্রজেক্ট কিভাবে করব, মাছ চাষটা কিভাবে শুরু করব, আচ্ছা, এই থিমটা কিন্তু আমার জানা ছিল না। জানা ছিল না। তখন স্বাভাবিক। আমাদের চাঁদপুর ডিস্ট্রিক্টের মধ্যে অন্যতম একজন মৎস্য চাষী, এক নামে যাকে সবাই চিনে, মহিন ভাই, আমার পাশের গ্রাম, ওনার বাড়ি হলো হারিসেল গ্রামে। আমি তখন ওনার বাড়িতে চলে গেলাম, দেশের বাড়িতে গেলাম ওনার বাড়িতে। উনি আমাকে ওনার বাড়িতে গিয়ে ওনার প্রজেক্টগুলো দেখলাম, কীভাবে উনি প্রজেক্টগুলো তৈরি করছে, প্রস্তুত করছে, মাছ চাষের জন্য কিভাবে প্রস্তুত করা হয় এটা আমার জানা ছিল না। তখন এই ওনার প্রজেক্টগুলো আমি দেখে আসলাম, কীভাবে নেট, কীভাবে কাজ করতে হয়, এগুলো ওনার কাছ থেকে আমি সহযোগিতা নিয়েছি। এবং প্রতি শতাংশে কতটুকু মাছ দিতে হয় এটাও আমার জানা ছিল না। তখন ওনার সহযোগিতার ক্রমে আমি আসলে ধীরে ধীরে আমি এই মাছ চাষ শুরু করি। মানে আধুনিকভাবে যেভাবে মাছ চাষ করতে হয় সেই জিনিসটা আপনি তার কাছ থেকে শিখলেন। তার কাছ থেকে সম্পূর্ণ উনি আমাকে খুব সহযোগিতা ভালো, করছেন। আপনি এমন একটা মানুষ পেয়েছেন যার মাধ্যমে অনুপ্রাণিত হয়ে আপনি আজ এই পর্যায়ে এসেছেন। তো আপনার কাছে সর্বশেষ একটা বিষয়, যে আমাদের যে তরুণ প্রজন্ম, সেই তরুণ প্রজন্ম তাদের নিজেদের আত্মকর্মসংস্থানের জন্য মাছ চাষ কতটুকু ভূমিকা পালন করবে, সেই বিষয়টা অল্প একটু বলে আমি আপনার কাছ থেকে বিদায় নেব। এই বিষয়টা একটু শেয়ার করুন। যে আসলে আমি যে কথাটা বলবো, সর্বপ্রথমে আপনার আত্মবিশ্বাস থাকতে হবে, একটা টার্গেট রাখতে হবে যে হ্যাঁ আমি এই কাজটা করে আমি সফল হব। এই টার্গেট যদি থাকে, এই আত্মবিশ্বাস, এই কনফিডেন্স আপনাকে রাখতে হবে, তাহলেই আপনার দ্বারা সম্ভব হবে। আমি আমাকে যারা আপনারা ফলো করতেছেন, আমি সবার কাছে একটু অনুরোধ করে বলবো যে দর্শক ভাইদের বা আপনারা যারা দেখতেছেন আমাদেরকে, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে যেই কাজটুকু আপনি করবেন আত্মবিশ্বাসের সহিত কাজ করবেন, এবং যদি আপনার আত্মবিশ্বাস থাকে যে হ্যাঁ আপনার দ্বারা এই কাজ করা সম্ভব, তাহলে আপনি এখান থেকে সফল হয়ে আসতে পারবেন, এটা আমার বিশ্বাস। আপনি কনফিডেন্স রাখতে হবে নিজের প্রতি, তাহলেই আপনার দ্বারা সম্ভব হবে। সামাজিক উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এবং জীবন মান উন্নয়নের জন্য আপনি যথেষ্ট ভূমিকা পালন করতেছেন এবং ভবিষ্যতেও যাতে করতে পারেন, সেই জন্যই কৃতজ্ঞতা এবং যে ভালোবাসা রইল আপনার প্রতি। ধন্যবাদ আপনাকে। পাশাপাশি আমি দেশবাসীর কাছে দোয়া, এবং সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই মাছ চাষকে আরও আমার এগুলো আরও বৃদ্ধি করতে পারি, আমি যাতে দেশের জন্য কিছু করতে পারি, দেশের বেকারত্ব দূর করার জন্য আমার প্রজেক্টগুলো বৃদ্ধি করে আরও বেকারত্ব দূর করার লক্ষ্যে যাতে কাজ করে যেতে পারি, এই আশা, এই দোয়া আপনারা করবেন। আপনাদের কাছে এই আশাটুকু রেখে আমি আজকের জন্য বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাই।